কষ্টে আছে মন, যেই আমার গান শুনবে ফিরে পাবে যৌবন। টিউ টিউ টিউ। এ কি চমৎকার! আমি তো আমার যৌবন ফিরে পেয়েছি। মন্ত্রী, এ কিভাবে সম্ভব? মহারাজ, আপনার এই রূপ দেখে আমার কিছু মনে আসছে। পৌরাণিক গ্রন্থে একটি মায়াবী পাখির উল্লেখ আছে। ওই পাখির গানের সুর যার কানে গুজবে, সেই ব্যক্তি ফিরে পাবে তার যৌবন। মন্ত্রীর কথা শুনে রাজা ঝট করে দৌড় মারল পাখিটাকে ধরতে। রাজা পাখির কাছে পৌঁছানোর আগেই পাখিটি ফুর করে উড়ে চলে গেল গভীর চন্দ্রছায়া জঙ্গলে। পাখির গান বন্ধ হতেই রাজা আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসলো। আহ আহ, মরে গেলাম। দেবগিরি রাজ্যের রাজা সূর্যবর্মার ছিল 3 পুত্র। বড় পুত্র আর্যবর্মা বজ্রের মতো শক্তিশালী, কিন্তু মনে মনে অহংকারী। মেঝপুত্র বীরদত্ত ভীষণ চতুর ও স্বভাবে লোভী। সবচেয়ে ছোট পুত্র দিব্যাংশ বুদ্ধি ও কৌশলে বড় পুত্র আর মেঝপুত্রের মতো সমপারদর্শী না হলেও ও ছিল ভীষণ দয়ালু। অপরদিকে সময়ের সাথে সাথে রাজার শরীর দুর্বল ও বুড়ো হয়ে এসেছে, তাই রাজা তার বড় ছেলেকে আদেশ দেয়। আমার প্রিয় জ্যেষ্ঠ পুত্র। হ্যাঁ বাবা, আদেশ দিন। আমাকে ওই মায়াবী পাখি ধরে এনে দিতে পারলে আমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করব। ওই আদেশ শোনা মাত্রই আর্যবর্মা তার পোষা কুকুরের সঙ্গে ঘোড়ায় চেপে চন্দ্রছায়ায় জঙ্গলের দিকে রওনা দিল। ধুর, ওই মায়াবী পাখির খোঁজে দুপুর থেকে সন্ধে হয়ে গেল। পাখি না ঘোড়ার ডিম। আজ মনে হয় এই জঙ্গলের রাত কাটাতে হবে। আর্যবর্মা থমকে হেরে একটা বড় গাছের তলায় আগুন জ্বালিয়ে সঙ্গে নিয়ে আসা খাবার খেতে শুরু করল। হরিণটাকে দেখছি অনেকক্ষণ ধরে আশেপাশে ঘোরাফেরা করছে। বহুদিন হয়ে গেল হরিণের মাংসের স্বাদটা তো ভুলেই গেছি। যা শেরু, হরিণটাকে ধরে নিয়ে আন। আর্যবর্মাই বলা মাত্রই শেরু এক লাফ মারল, কিন্তু রহস্যময়ভাবে আর্যবর্মা, শেরু ও তার ঘোড়া একসঙ্গে পাথরে পরিণত হল। 2 দিন 3 দিন করে 1 সপ্তাহ কেটে গেল। আর্যবর্মার রাজ্য ফেরার কোনো খোঁজ খবর নেই। বাবা, আমায় আদেশ দাও, আমি ওই মায়াবী পাখি ও দাদাকে ফিরিয়ে আনব। আর কথা অনুযায়ী তুমি আমার একটা ইচ্ছে পূরণ করবে। অবশ্যই, বিজয়ী হয়ে ফিরো। বীরদূত ও তার পোষা কুকুর ভাস্করের সঙ্গে ঘোড়ায় চেপে জঙ্গলের পথে রওনা দিল। দাদাকে বাঁচানোর কথা তো আমার একটা বাহানা ছিল। আমার আসল মতলব মায়াবী পাখিকে বন্দী করে রাজদরবারে নিয়ে গেলেই সিংহাসন আমার হাতে। আগের মতোই বীরদূতও সারা জঙ্গল খোঁজে। হাতে কিছু না আসায় হাল ছেড়ে ঠিক ওই গাছের তলায় আগুন জ্বালিয়ে নিয়ে আসা খাবার খেতে শুরু করল। কিছুক্ষণ পর ঠিক আগের মতোই বীরদূতের সামনে হরিণ এসে দাঁড়ায়। পাখির সন্ধানে আমার মুন্ডু ফেটে যাচ্ছে। ওপর থেকে হরিণটা আমার দিকে প্যাচ প্যাচ করে তাকাচ্ছে। মনে হয় হরিণটাকে আমার পেটে আশ্রয় দিতে হবে। যা ভাস্কো, কামড় মার। কুকুরটা লাফ মারার সাথে সাথে ঠিক আগের মতো বীরদূত, তার ঘোড়া ও ভাস্কো 3 জন রহস্যময়ভাবে পাথরে রূপান্তরিত হয়। 3-4 দিন কেটে যায়, তবুও আর্যবর্মা আর বীরদূত রাজ্য না ফেরায় রাজার মাথায় চিন্তায় মেঘ ঘনিয়ে আসে। বাবা, আমায় আদেশ দাও, আমি ওই মায়াবী পাখি ও দাদাদের ফিরিয়ে আনব। না না বাবা, তোর 2 প্রতিভাশালী দাদা যে কাজ পারল না, তুই কিভাবে পারবি? বাবা, তুমি বিশ্বাস করো, আমাকে একটি মাত্র সুযোগ দাও। যা বাবা, আগে তোর ইচ্ছা।
রাজার আদেশ শোনার দেরি ছিল, দিব্যাংশুর পোষা কুকুর মতির সঙ্গে ঘোড়ায় চেপে জঙ্গলের পথে রওনা দিল। দিব্যাংশু ঠিক তার দাদাদের মতোই পাখির খোঁজ শুরু করল। সূর্য অস্ত গেল, কিন্তু তার হাতে কিছু আসলো না। ক্লান্ত দিব্যাংশু ঠিক ওই জায়গায় আগুন জ্বালিয়ে আশ্রয় নেয়। দিব্যাংশু খাওয়া শুরু করতেই হরিণটা আশেপাশে ঘুরতে শুরু করে। মনে হয় হরিণটার খিদে পেয়েছে। আয় আয়, নে নে। আমায় তোমার এই কুকুরটাকে দেখে ভয় লাগছে, যদি কামড় মারে। হ্যাঁ, এ হরিণ আবার কিভাবে কথা বলে রে? আমি সাধারণ হরিণ নয়, আমি মায়াবী হরিণ। আচ্ছা আচ্ছা, তুমি ভয় পেও না, এ কুকুর কামড়াবে না। তুমি অনেক দয়ালু, তোমার এই আচরণ দেখে আমায় খুব ভালো লাগলো। আচ্ছা, তুমি এই জঙ্গলে কি করতে এসেছো? আমি এক মায়াবী পাখির সন্ধানেই জঙ্গলে এসেছি। তোমার কি মনে হয় যে মায়াবী পাখির খোঁজে তুমি এসেছো, সে পাখিকে কি এই জঙ্গলে পাবে? আমার বাবা দেখেছিলেন পাখিটা এই জঙ্গলে উড়ে এসেছে। পাখিটা এই জঙ্গলে উড়ে এসেছিল ঠিকই, কিন্তু ওর আসল ঘোষলা তামসেন রাজ্যের সামনে পেয়ারা গাছে। তুমি এত সব কি করে জানো? আমি আগেই বলেছিলাম, আমি কোনো সাধারণ হরিণ নয়। এই বলেই হরিণ তার রূপ পরিবর্তন করল। তুমি আমায় খাদ্য দিয়ে তোমার দয়ালুতা প্রকাশ করেছ, তাই আমি তোমায় যথেষ্ট সাহায্য করব। সকাল হতেই দিব্যাংশু হরিণের সঙ্গে তামসেন রাজ্যের প্রতিযাত্রা শুরু করে। রাত পেরিয়ে সকাল হতেই তামসেন রাজ্যে ওরা পৌঁছায়। তোমার সন্ধান করা মায়াবী পাখিটি রাজমহলের এই সামনের পেয়ারা গাছে বাস করে। আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। না না, এত সহজ নয়, এখানে একটা শর্ত আছে। কি সত্য? এই মায়াবী পাখিটি রাজা বডমাসুরের পোষা পাখি। পারলে তোমাকে এই পাখিটাকে চুরি করতে হবে, কিন্তু এখানেও একটা বাধা আছে। এই গাছের কোনো ফল বা ছোট একটা পাতা যদি মাটিতে পড়ে, তাহলে ভয়ঙ্কর আওয়াজ করবে, আর ওই আওয়াজ শোনা মাত্রই রাজা বডমাসুরের সৈন্যরা আমাদের বন্দী করবে। আর রাজা বডমাসুর অনেক তীক্ষ্ণ মেজাজি, যদি এই ব্যাপারে তিনি জানতে পারেন, তাহলে আমাদের মুন্ড তো পাকাই উঠবে। দিব্যাংশু ভয়ে ভয়ে সাহস করে পাখিটাকে ধরার জন্য লাফাতে শুরু করল। ও লাফিয়ে পাখিটাকে ধরে নিল ঠিকই, কিন্তু ভুলে গাছের একটি পাতা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ধম করে আওয়াজ করল। তুমি কে? আমার পাখি চুরি করার সাহস কোথা থেকে এলো? আমি দেবগিরি রাজ্যের রাজা সূর্যবর্মার কনিষ্ঠ পুত্র। আমার নাম দিব্যাংশু। তুমি যেই হও না কেন, তুমি আমার পাখি চুরি করে অন্যায় করেছ। এই অন্যায়ের শাস্তি শুধুমাত্র মৃত্যুই। না রাজামশাই, আমায় ছেড়ে দিন, এর বিনিময়ে আমি বিপুল অর্থ দিতে রাজি। ধন সম্পত্তি আমার চাই না, এর বদলে তুমি একটা কাজ করে দিতে পারো। দক্ষিণ দিকে যাওয়ার পথে এক নদী পাবে, ওই নদী পেরুলে পদ্মাগিরি রাজ্য, আর ওই রাজ্যে থাকে এক সুন্দরী রাজকন্যা। ওই রাজকন্যাকে যদি আমার পাশে নিয়ে আসতে পারো, আমি তোমাকে শুধু ছেড়ে দিব না, এই মায়াবী পাখিটাকেও উপহারে দিব। এই কথা শুনে দিব্যাংশু আর হরিণ দক্ষিণের দিকে চলা শুরু করল। কথামতো কিছু পথ অতিক্রম করার পর সামনে এক বিশাল নদী। হ্যাঁ, এত বড় নদীটা পারাবো কি করে? হরিণটা ফিসফিস করে কিছু মন্ত্র পড়ল, আর একটি ছোট্ট পাথর নদীতে ছুঁড়ে মারল। দেখতে দেখতে পাথরটি একটি নৌকায় পরিণত হয়। ওই নৌকায় চেপে নদী পেরোতেই তারা দেখতে পায় ফুলে ভরা এক সুন্দর দ্বীপ, আর মাঝখানে আছে একটি সুন্দর গোলাপি রাজমহল। হরিণ আবার কিছু মন্ত্র পড়ল, ছোট্ট একটা পাথর একজোড়া সোনার জুতোয় পরিণত হয়ে গেল।
ওইভাবে আবার কিছু মন্ত্র পড়ল। এখন কোনো পাথরের বদলে নিজেই এক বৃদ্ধ মহিলার রূপ ধারণ করল। এই মা, কি সুন্দর সোনার জুতো! এগুলোই আমার চাই। ঠাকুমা, ঠাকুমা, আমার জুতোগুলো চাই। মা, আমি তো সিঁড়ি চড়ে ওপরে উঠতে পারবো না। এই জুতোগুলো নিতে হলে তোকে নিচে আসতে হবে। ঠিক আছে ঠাকুমা, একটু অপেক্ষা করো, আমি নিচে আসছি। আচ্ছা মা, তোর নাম কি? ঠাকুমা, আমার নাম নীলাঞ্জনা। ঠাকুমা, এই জুতোর বদলে আমি তোমায় কি দিতে পারি? আরে মা, ওগুলো তো পরে দেখা যাবে। প্রথমে তুই এই জুতোটা নে, আর পরে দেখ কেমন হচ্ছে। রাজকন্যা জুতো পরার সাথে সাথে বুড়ি আবার কিছু মন্ত্র বিড়বিড় করে বলল। মন্ত্রটা শেষ হতেই ওরা তিনজন নদীর এক তোট থেকে ওপর তোটে টেলিপট হয়ে গেল। এ ভগবান, এটা কি হলো? আমি টেলিপোর্ট করেছি। তুমি যদি এটা করতে পারতে তাহলে কষ্ট করে নৌকা দিয়ে পেরোবার কারণ কি? আরে বোকা ছেলে, যে জায়গা আমি কোনোদিনও দেখিনি সে জায়গায় এ জাদু কাজ করে না। আর এই জাদু দিনে দুবারই করতে পারি। তোমরা কারা? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তুমি কি রাজা বডমাসুর স্বরকে চিনো? হ্যাঁ, ও আমাকে বিয়ে করতে চায়। ও আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। আমি মরে যাব, কিন্তু ওকে বিয়ে করব না। তাহলে এই রাজকুমারকে নিয়ে তোমার কি ধারণা? হ্যাঁ, এটা মিথ্যা কথা হবে যদি আমি বলি রাজকুমারকে বিয়ে করতে চাই না, কারণ ও আমাকে অপহরণ করেছে। নীলাঞ্জনার এই কথা বলা মাত্রই রাজকুমারের গাল লাল হয়ে গেল। ওটা তো ঠিক আছে, চিন্তার বিষয় হচ্ছে রাজা বডমাসুরের কাছে খালি হাতে গেলে ও তো আমাদের মেরে ফেলবে। ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমার কাছে একটা ভালো উপায় আছে। তোমার কথা অনুযায়ী রাজকন্যাকে আমি নিয়ে এসেছি। সাবাস, আমি অহংকারী হতে পারি, কিন্তু আমি কথার খিলাফ করি না। পাখির বিনিময়ে রাজকন্যা। দিব্যাংশ রাজকন্যার বিনিময়ে মায়াবী পাখিকে নিয়ে রাজ্যের দিকে রওনা দিল। মহারাজ, আমায় ক্ষমা করবেন। রাজকন্যার চোখগুলো কেমন যেন মায়াবী মায়াবী লাগছে। কথাটা মন্দ বলনি সেনাপতি, একটু একটু আমারও সন্দেহ হচ্ছিল। এই বলার দেরি ছিল, বহুরূপী তার আসল রূপ ধারণ করল ও কিছু মন্ত্র বিড়বিড় করে চন্দ্রছায়ায় জঙ্গলে টেলিপট হয়ে গেল। বন্ধু, আমার একটা শেষ ইচ্ছা পূরণ করে দিলে আমি আভারী হব। বলো, আর কি চাই? আমার এই জঙ্গলে আসার দুটি কারণ, একটি এই মায়াবী পাখি ও অপরটি আমার দুই দাদা এই পাখির সন্ধানে এই জঙ্গলে এসে আর রাজ্য ফেরেনি। এই পাথরগুলোয় তোমার দুই দাদা বন্দী আছে। তুমি বললে আমি এদের রেহাই করে দিতে পারি, কিন্তু সাবধান, দুজনের মন লোভে ও অহংকারে ভরা। ওরা যেমনই হোক না কেন, ওরা আমার দাদা, তাই দয়া করে তুমি ওদের রেহাই করো। হরিণকে বিদায় জানিয়ে দিব্যাংশ রাজকন্যা ও তার দুই দাদা রাজ্যের দিকে রওনা দিল। আর হরিণের শেষ কথা ছিল, তুমি কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করবে। বলছি দাদা, ছোট ভাই মায়াবী পাখি বাবার সামনে হাজির করলে সুন্দরী রাজকন্যা ও রাজ্যের সিংহাসন দুটোই ওর হাতে, তোর হাতে তো কিছুই আসবে না। ভাই দিব্যাংশ, শোন, তোর সঙ্গে একটা কথা আছে। দিব্যাংশ আর্যবর্মার কাছে আসতেই আর্যবর্মা পেছন থেকে ছুরি বের করে দিব্যাংশুর পেতে আঘাত করে। বীরদূত ও আর্যবর্মা দিব্যাংশুকে আঘাত করে রাজকন্যা ও মায়াবী পাখিকে নিয়ে ঘোড়ায় চেপে রাজ্যে ফেরে। বন্ধু, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। আমি তো ওকে সতর্ক করেছিলাম। হরিণ দিব্যাংশর অবস্থা দেখে গাছের কিছু পাতা ওই ক্ষতস্থানে দিয়ে কিছু মন্ত্র বিড়বিড় করল। অদ্ভুতভাবে দিব্যাংশর ক্ষতস্থান ভরে গেল।
বন্ধু, আমার রাজকন্যা ও পাখিটিকে আমার দাদারা তো নিয়ে গেল, আমি এখন কি করব? তুই চিন্তা করিস না, রাজ্য ফিরে বাবাকে সবকিছু খুলে বলবি। আর জানিস তো, সব সময়ে সত্যের জয় হয়। আর যদি বাবা বিশ্বাস না করে? তোর কথা না বিশ্বাস করলেও পাখির কথা তো বিশ্বাস করবে। দিব্যাংশ রাজ্য ফিরে রাজা সূর্যবর্মাকে ফেরার পথে যা যা ঘটেছে সব খুলে বলল। এ কি সব মিথ্যে বলছিস আমায়? প্রমাণ দে। রাজামশাই, এই মায়াবী পাখির আরও এক গুণ আছে। এ সব সময় সত্যি কথাই বলে। একে ওই ঘটনা সম্বন্ধে জিজ্ঞাসা করুন, দুধের দুধ জলের জল হয়ে যাবে। দিব্যাংশ নিয়ে আসা মায়াবী পাখিটি যা যা ঘটেছে সব খুলে বলল। আচ্ছা, তোর দাদারা তাহলে আমায় মিথ্যে বলল। বল, তোর কি ইচ্ছা? বাবা, আমার দুই দাদাকে হাতে কিছু অর্থ দিয়ে এই রাজ্য থেকে বহিষ্কার করে দাও, কারণ ওরা আমায় হত্যা করার চেষ্টা করেছিল। দুই দাদাকে রাজ্য থেকে বহিষ্কার করায় দিব্যাংশ রাজকন্যাকে বিয়ে করে ও ওই রাজ্যের পরবর্তী রাজা হয়।